শুভ ষষ্ঠীর সকালে স্বাগতম হোক গল্পে। শারদীয়ার হাওয়া যখন শহর জুড়ে ছড়িয়ে পড়ে, তখন যেন প্রতিটা অলিগলি হয়ে ওঠে জীবন্ত। কুমোরটুলিতে প্রতিমা চোখ আঁকার শব্দ যেন এক অনন্ত বিস্ময়ের ডাক। আর সেই চোখেই এবছর ধরা পড়ল এক অচেনা চিহ্ন। না, এটা শুধু এক শিল্পীর ভুল নয়, এটা ছিল ইতিহাসের বুক চিরে উঠে আসা এক সংকেত, এক গোপন ভাষা যা ৩০০ বছর ধরে অপেক্ষা করছিল। সকালে প্যান্ডেলের আলোয় প্রতিমার চোখে দেখা যায় এক খোদাই করা চিহ্ন, যা মিলে যাচ্ছে এক ব্রিটিশ আমলের হারিয়ে যাওয়া প্রতীকের চিহ্নের সঙ্গে। এই প্রতীকই খুলে দিতে পারে এক অতীতের দরজা, যেখানে লুকিয়ে আছে রাজবংশ, বিশ্বাসঘাতকতা আর এক গুপ্তধনের উপাখ্যান। এই পুজো উৎসবের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য। এই 4 দিনেই বের করতে হবে তার মানে, কারণ দশমীর দিন বেজে উঠবে শেষ ঘন্টা। এটাই সেই গল্প। দেবীর চোখে ছিল সংকেত। চলুন দেখা যাক শুভ ষষ্ঠীর দিনে কি ছিল সেই সংকেত। শরতের নীল আকাশে পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘগুলো যেন নিজেই বাজিয়ে তুলছিল পুজোর আগমনী সুর। কলকাতার অলিগলিতে তখন থমথমে উত্তেজনা। পাড়ার ছেলেরা দিনরাত প্যান্ডেল করার কাজে ব্যস্ত। ধূপধুনো, কাঁসরের ঘণ্টা আর মহালয়ার প্রতিধ্বনিতে চারপাশে ছড়িয়ে পড়েছে এক অভ্যন্তরীণ কম্পন। এই সময়টা শহরকে এক অদ্ভুত নেশায় ভাসিয়ে দেয়। কেউ নতুন জামা থলেতে মুখ গুজে বসে থাকে, কেউ ব্যস্ত আলতা পরা পায়ের ছবি তোলায়। আর এই সব কিছু থেকে একটু দূরে কলেজ স্ট্রিটের এক পুরনো বাড়ির ঘরে খোলা জানালার পাশে বসে মাথা নিচু করে মেঝেতে ছড়িয়ে রাখা কাগজে চোখ রাখে অর্ণব। ইতিহাস অনার্সের ছাত্র সে, 3য় বর্ষের, কিন্তু তার ইতিহাস প্রীতি কেবল পাঠ্যসূচির গণ্ডিতে আটকে নেই। রাজবংশের পতন, ব্রিটিশদের গুপ্তচর কার্যকলাপ, বাংলার অচেনা ঠাকুর দালানের গল্প, এসবই সে ডুবে থাকে। নিজের ঘরে সে সাজিয়ে রেখেছে এক ক্ষুদ্র জাদুঘর। পুরনো নোট, মানচিত্র, স্ট্যাম্প, কাঠের ফ্রেমে বাঁধানো প্রত্নতাত্ত্বিক রিপোর্ট, কিছু বাতিল গ্রন্থের পাতা যেগুলোর হরফ মুছে গেলেও সে সযত্নে তুলে রেখেছে। এবছর কলেজ থেকে তাদের দেওয়া হয়েছে এক শারদীয়া ফিল্ড প্রজেক্ট, হেরিটেজ পুজো অব বেঙ্গল। শহরের বিভিন্ন বনেদি বাড়ির পুজোর ইতিহাস ও তার সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে। সাধারণত এমন কাজে ছাত্রছাত্রীরা যেসব জায়গায় যায় তা আগে থেকে গাইডবুকের পাতায় পরিচিত। শ্যামবাজারের চৌধুরী বাড়ি, বেহালার দাস পরিবার বা ভবানীপুরের লাহাবাড়ি, কিন্তু অর্ণবের মন সেদিকে যায়নি। সে খুঁজে নিয়েছিল নিজেদের চেনা নাম, বসু রায় পরিবার, যাদের বাড়ির দুর্গাপুজো নাকি 1971 সাল থেকে শুরু হয়েছিল, কিন্তু 1948 সালের পর আর কখনো হয়নি। লাইব্রেরির ডাস্টি আর্চিভ ঘাঁটতে ঘাঁটতে সে হাতে পেয়েছিল এক পুরনো বাংলা পত্রিকার হলুদ হয়ে যাওয়া পৃষ্ঠা। তাতে স্পষ্ট করে কিছু লেখা না থাকলেও এক কলামে লেখা ছিল, এই বনেদি পুজোর শেষ বছরটিতে ঘটেছিল এক রহস্যময় ঘটনা, যার পরে দেবীর আর প্রতিমা স্থাপন হয়নি। লেখার পাশেই ছিল একটা ঝাপসা ছবি, মহালয়ার দিন তোলা, যেখানে বসুরাই বাড়ির ঠাকুর দালানে ধোঁয়ায় ভরা আলোয় কিছু স্পষ্ট মুখ দেখা যাচ্ছিল। অর্ণব ঠিক করলো এটাই তার প্রজেক্ট হবে, অন্যরকম, রহস্যময় এবং সবচেয়ে বড় কথা, খুব কম লোকে জানে এর কথা। অর্ণবের 3 জন প্রিয় বন্ধু এই প্রজেক্টের সঙ্গী হলো। রিয়া ইতিহাসে ওর ক্লাসমেট এবং দুর্দান্ত পর্যবেক্ষক, যার ছেলেবেলার বেশিরভাগ সময় কেটেছে দাদুর গল্প শোনার ঘরে। নীল একজন উৎসাহী ফটোগ্রাফার, যাকে ছাড়া কোনো অনুসন্ধান সম্পূর্ণ হয় না। আর সৌমিক, যাকে সবাই ডেটাম্যান বলে, ইন্টারনেট ঘেঁটে কোনো তথ্য টেনে বের করার ক্ষমতা তার ঈর্ষণীয়।
চারজনে মিলে তৈরি হলো এক অস্থায়ী গোপন গোয়েন্দা দল। উদ্দেশ্য বসুরায় পরিবারের পুজো নিয়ে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা এবং সম্ভব হলে বাড়িটির ভিতর ঢুকে তার নিজস্ব ইতিহাসের টানাপোড়েনের উৎস ধরতে পারা। তারা ঠিক করলো ষষ্ঠীর দিন সকালেই যাবে সেই বাড়িতে, পুজোর ঠিক শুরুতে, কারণ পুরনো মানুষদের ধারণা দেবী আগমন হয় ষষ্ঠীতেই, আর সেই মুহূর্ত থেকেই কোনো পুরনো চিহ্ন জেগে উঠতে পারে। কিন্তু অর্ণব জানতো না, সে যা ভাবছে তার চেয়েও গভীর রহস্য জমে আছে ওই বাড়ির ইটের ফাঁকে, দেওয়ালের ফাটলে, কিংবা হয়তো প্রতিমার দুটি চোখে, যেখানে প্রতিবারই পুজোর ঠিক আগের দিন কেউ একজন প্রথম দৃষ্টি আঁকে। সেই দৃষ্টিতে যদি এবছর কোনো বার্তা লুকিয়ে থাকে, যদি সেই দৃষ্টি হয়ে ওঠে অতীতের দরজা খোলার চাবি। ষষ্ঠীর সকালে শহরটা একটু যেন অন্যরকম ঘুম ভাঙায়। পাড়ায় পাড়ায় ঢাকের কাঠি পড়ে গেছে আগের রাতেই, কিন্তু ঠিক শুরুর আগের এই সময়টায় একটা নিঃশব্দ উন্মাদনা ছড়িয়ে থাকে। অর্ণবের ঘুম ভেঙেছিল সকাল 6:30টায়, নিজে থেকেই। বালিশের নিচে রাখা মোবাইলের স্ক্রিনে নীল মেসেজের ঢল। রেডি? নিয়ে আসিস আমার DSLR, ব্রেকফাস্ট করে আসিস। 3 বন্ধু একে একে প্রস্তুত। ব্যাগে ঢোকানো হয়েছিল একটা নোটবুক, একটা পুরনো পেনড্রাইভ, একটা পোর্টেবল রেকর্ডার, নীলের ক্যামেরা, আর অর্ণবের প্রিয় ম্যাগনিফাইং গ্লাস, যেটা সে ঠাকুরদার থেকে পেয়েছিল এক জন্মদিনে। সকাল 8টায় তারা মেট্রো থেকে নামলো টলিগঞ্জে। ওখান থেকে হেঁটে ঢুকতে হয় এক পুরনো পাড়ায়, যেখানে রাস্তা সংকুচিত, ঘরবাড়ির রং ঝাপসা, আর বাতাসে একটা অতীতের ঘ্রাণ লেগে থাকে। দোকানগুলো আধা খোলা, প্যান্ডেল এখনো আলোতে সেজে ওঠেনি, কিন্তু একটা অদ্ভুত শান্তি জেগে আছে গলির প্রতিটা মোড়ে। বসুরাই বাড়িটা খুঁজে পেতে খুব একটা কষ্ট হয়নি, কারণ যেখানেই কেউ তার নাম শুনেছে একরকম কৌতূহলী চোখে তাকিয়েছে। ওই যে বামে ঘুরে গেছে, ওখানে লাল দরজা, শিব মন্দিরের ঠিক পাশে। একসময় ভয়ানক ধুমধামে পুজো হতো ওখানে। একটা স্থানীয় পানের দোকানের কাকু হাত নেড়ে পথ দেখিয়ে দিলেন, কিন্তু বাড়িটার সামনে গিয়ে চারজনে কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। লাল রঙের লোহার দরজাটা সত্যি যেন রাজকীয়, কিন্তু এখন তার রং চটে গেছে, কিছু অংশে মরচে লেগেছে। উপরে ঝুলছে একটা পুরনো ঘুঙরু আর ঘণ্টা, যেটা কারো মনে পড়ে না আর। দরজার দুই পাশে দুটি সিংহের মূর্তি, যারা অতীতে হয়তো গর্বের ভঙ্গিমায় দাঁড়িয়েছিল। আজ তাদের চোখ ফেটে জল পড়ছে না ঠিকই, কিন্তু কোনো দৃষ্টি নেই। চারিদিকে ঝোপঝাড়, কিছু পাতা পড়ে আছে ঠাকুর দালান পর্যন্ত বিস্তৃত মার্বেলের পথের উপর। অর্ণব ধীরে ধীরে দরজাটা ঠেললো। কাঠের খিল একটা কাঁপুনির শব্দে খুলে গেল। দরজার উপাসে যেন অন্য একটা জগৎ, যেখানে বাতাসটা থমকে আছে, সময় যেন ঘড়ি ছেড়ে নেমে দাঁড়িয়ে। এক ভাঙাচোরা উঠোন, চারিদিকে বারান্দা ঘেরা, আর একপাশে বিশাল ঠাকুর দালান। মার্বেল পাথরের মেঝেতে কুয়াশা জমে থাকে এই সময়েও। সূর্যের আলো ঠিকমতো ঢোকে না, আর সেই ঠাকুর দালানের ঠিক মাঝখানে পাশের কাঠামোতে রাখা প্রতিমা তৈরির অর্ধসমাপ্ত রূপ। দেবী দুর্গা এখনো পুরো তৈরি নন, গায়ে মাটি, চোখ আঁকা হয়নি। ঠাকুরের সামনে পিঁড়িতে বসে আছে এক বয়স্ক মানুষ, কাঁধে ধুতি জড়ানো, মাথায় সাদা চুল, আর হাতে তুলির ডগা। তিনি পিছন ফিরে তাকালেন না, শুধু বললেন, তোমরা কি অর্ণব? ওখানে এসে দাঁড়াও, চোখ আঁকা শুরু করব এখন। চারজন একে অপরের দিকে তাকিয়ে বিস্মিত। তারা কাউকে বলেনি যে তারা আসবে আজ। কেউ তো জানেই না তাদের প্রজেক্টের কথা। তারা তো কারো সঙ্গে যোগাযোগও করেনি। অর্ণব একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে বলল, আপনি আমাদের নাম জানলেন কিভাবে? বুড়ো মানুষটা হাসলেন, এবার মুখটা একটু ঘুরিয়ে বললেন,
তোমরা যখন পুরনোকে খুঁজে বেড়াও, পুরনোও কিন্তু তোমাদের খুঁজে পায়। আমি শ্রীকান্ত, এই পরিবারের পুরনো পুরোহিতের ছেলে, আর প্রতিমার চোখ আমি আঁকি 1981 সাল থেকে। যদিও তারপর পুজো আর হয়নি। আজ অনেক বছর পর দেবীর চোখে আবার দৃষ্টি আঁকার আদেশ পেয়েছি। তোমরা থাকো, কিন্তু চুপ করে থেকো। আজকের দিনটা বিশেষ। চারজন চুপ করে দাঁড়িয়ে রইল। চারপাশে পাখির ডাক, বাঁশের কঞ্চির খটখট শব্দ, আর হালকা মাটি শুকোনোর গন্ধ। কিন্তু শ্রীকান্ত ধীরে ধীরে তুলির ডগা লাগাতে লাগলেন প্রতিমার মুখে। প্রথমে চোখের পাতা, তারপর পাতা ফাঁক করে তৈরি হলো কর্নিয়া। হঠাৎই শ্রীকান্ত থেমে গেলেন। অর্ণব দেখল উনি চোখের ঠিক মাঝখানে একটা ছোট্ট বিন্দুর মতো চিহ্ন আঁকলেন। সেটাকে দেখে মনে হচ্ছিল একটা নির্দিষ্ট আকারের কিছু, ভাগ চিহ্নের মতো, কিন্তু তার ভেতর একটা টানা রেখা, যেন দুই ভাগে বিভক্ত দুটি পরিসরের সংযোগস্থল। রিয়া তখন ক্যামেরা দিয়ে একটা ক্লোজ আপ তুলছিল। হঠাৎই ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ও কাঁপা গলায় বলল, এই চিহ্নটা আমি কোথাও দেখেছি, ঠিক এই রকম একটা পুরনো বইয়ের পাতায়। ব্রিটিশ আমলের গোপন প্রতীক ছিল এটা, একটা গুপ্ত চিহ্ন। তবে সেটা কিভাবে এলো প্রতিমার চোখে? চারজনের চোখ তখন পুজোর শোভা নয়, বরং প্রশ্ন, আতঙ্ক আর ইতিহাসের স্পর্শ। হয়তো কিছু একটা শুরু হয়ে গেল, যার শেষ তারা কেউ জানে না। এটা কি করে সম্ভব? রিয়া ফিসফিস করে বলে উঠল, আর ক্যামেরা নামিয়ে আনলো। প্রতিমার চোখের মধ্যে আঁকা সেই চিহ্নটা তাকিয়ে আছে ওদের দিকেই, যেন ওদের আগমনেরই অপেক্ষায় ছিল এতকাল। অর্ণব এগিয়ে গিয়ে ভালো করে চোখের দিকে তাকালো। যে কেউ বলবে এটা হয়তো শুধুই শিল্পীর কল্পনা, কিন্তু রিয়া যে বলছে এটা একটা পুরনো গোপন চিহ্ন, সেটা অর্ণব হালকাভাবে নিতে পারল না। কারণ সে জানে রিয়া শুধু ছবি তোলে না, ইতিহাস ঘেঁটে ঘেঁটে পড়ে, বিশেষ করে কলকাতার ব্রিটিশ আমলের রহস্য, সিক্রেট সোসাইটি আর লুকিয়ে থাকা নিদর্শন নিয়ে। নীল পেছন থেকে প্রশ্ন করল, এই চিহ্নটা যদি পুরনো কোনো গুপ্ত সংগঠনের হয়, তাহলে এটা এখানে কেন? আর এখন এত বছর পরেই বা কেন ফিরে এলো? শ্রীকান্ত থেমে গেছেন। তুলির মাথায় রং নেই, আর চোখটা আঁকা হয়ে গেছে, কিন্তু শেষ রেখাটা তোলা হয়নি। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে বললেন, তোমরা যখন এই বাড়িতে পা রেখেছ, তখন তোমরা শুধু একটা ঠাকুর দেখতে আসোনি, তোমরা এক ইতিহাসে পা রেখেছ, একটা সিক্রেট ইতিহাসে। আর এই চিহ্নটা আমি আঁকিনি, আমার হাতে তা এসেছে। কিভাবে জানি না, কিন্তু আমি জানি এই প্রতিমা এবারে অন্য কিছু প্রকাশ করতে চলেছে। অনেক দিনের বন্ধ দরজা খুলতে চলেছে। সৌমিক এতক্ষণ চুপচাপ ছিল। এবার সে একটু রুক্ষভাবে বলল, কিন্তু পুজো তো হয় না এখানে, তাহলে প্রতিমা কেন তৈরি হচ্ছে? কে টাকা দিল? কে বরাদ্দ করলো? আর এই ঠাকুরের চোখ আঁকার অর্থই বা কি? শ্রীকান্ত এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের খুঁজতে হবে। আমি শুধু জানি, আমার ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখেছিলাম, একটা রক্তরাঙা চোখ তাকিয়ে আছে আমার দিকে, তার মধ্যখানে একটা চিহ্ন। সেই চিহ্ন আজ বাস্তব হলো প্রতিমার চোখে। কেউ বা কিছু আমাকে বলেছে, এবার আবার আঁকতে হবে দেবীর দৃষ্টি, কারণ তিনি কিছু বলতে চান। ওদের চারজনের মধ্যে এক অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল। ঠাকুর দালানে হঠাৎ একটা মৃদু হাওয়া বইল, অথচ চারপাশে সব দরজা জানালা বন্ধ। সেই হাওয়ার সাথে যেন একটা অচেনা সুগন্ধ ভেসে এলো, সুগন্ধি ধূপের মতো, কিন্তু তাতে একটা কেমন যেন পুরনো কাগজ পচা ইতিহাসের গন্ধও মিশে আছে। অর্ণব বলল, আমরা কি মূর্তির পেছনটা দেখতে পারি? অনেক সময়
কিছু লুকোনোর জন্য পেছনে রাখা হয়। শ্রীকান্ত একটু থেমে বললেন, দেখতেই পারো, তবে সাবধান, কিছু জিনিস আছে যা শুধু দেখার জন্য নয়। চারজন পেছন দিয়ে ঘুরে গেল প্রতিমার দিকে। পেছন দিকটা আধো আলোয় ঢাকা। ওরা টর্চ বার করলো মোবাইলের। প্রতিমার কাঠামোর একেবারে নিচে একটা ছোট্ট খোপের মতো জায়গায় কিছু লেখা খোদাই করা, বাংলায় লেখা কিছু, কিন্তু নিচে ছোট ইংরেজি অক্ষরে লেখা আছে, কালী সিজ, কালী রিমেম্বার্স, কালী স্পিক্স। আর তার নিচে আবার সেই অদ্ভুত চিহ্নটা, কিন্তু এবার রং নয়, সোজাসুজি কাঠে খোদাই করা। রিয়া হাঁ করে তাকিয়ে বলল, এই লাইনটা আমি একটা ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্টে পড়েছিলাম। 1736 সালের একটি দুর্গাপূজাকে ঘিরে কালী কাল্ট বলে একটা গুপ্ত সংঘের কথা উঠে এসেছিল। সেই রিপোর্টে বলা ছিল, যারা এই চিহ্নটি ধারণ করে তারা নাকি ভবিষ্যৎ দেখার ক্ষমতা পেত। সৌমিক একটু হেসে বলল, তাহলে আমরা এখন টাইম ট্রাভেলারদের গল্প শুনছি বুঝি? কিন্তু রিয়া একটু হেসে উঠল না। ওর চোখে ভয়, বিস্ময় আর এক ধরনের উত্তেজনা। তোমরা বুঝছো না, এই জায়গায় কিছু একটা করতে চলেছে। 300 বছর আগে যেটা আড়াল করা হয়েছিল, আর এবারে সেই আড়ালটাই ভাঙতে চলেছে। ঠিক তখনই ঠাকুর দালানের একটা খোলা জানালার ফাঁক দিয়ে একটা কাক ঢুকে এলো, সোজা উড়ে গিয়ে বসলো প্রতিমার মাথার উপর, আর ভয়ার্থভাবে কাঁ করে ডাকলো একবার। শ্রীকান্ত কাঁপা গলায় বললেন, এই বাড়ির পুজো বন্ধ হয়েছিল 1 বছর, যেদিন দেবীর চোখ আঁকার ঠিক পরের দিন ঠাকুরের গলায় একটা লোক ঝুলে পাওয়া যায়। তার চোখেও এই চিহ্ন ছিল। তখন থেকে আর কেউ সাহস করেনি প্রতিমা সম্পূর্ণ করতে। আজ অনেক বছর পর আবার সেই চোখ আঁকা হলো। সবার গা কাঁটা দিয়ে উঠল। এক একটা শ্বাসের ভেতরে জড়িয়ে গেল ইতিহাস, মিথ, ভয় আর প্রশ্ন। এবার কেউ আর হালকাভাবে নিতে পারছে না কিছুই। দেবী যেন তাকিয়ে আছেন তাদের ভেতরটা দেখার জন্য, কিছু মনে করানোর জন্য। পুরনো রাজবাড়ির ঠাকুর দালান যেন এক অদৃশ্য নিঃশ্বাস ফেলল যখন 4 জন যুবক যুবতী ও শ্রীকান্ত দাঁড়িয়ে রইল প্রতিমার সামনে, অন্ধকারে, নিঃশব্দে। বাইরে সন্ধ্যা নামছে ধীরে ধীরে, আর সেই নেমে আসা সন্ধ্যার ছায়া যেন তাদের ঘিরে ফেলছে। মনে হচ্ছে একটা দীর্ঘ ঘুম ভাঙতে চলেছে, যার আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে গা ছমছমে বাতাসে। রিয়া হাতে ডায়েরি খুলে দ্রুত কিছু লিখে নিচ্ছিল। সে একটা ছোট্ট পেন টর্চ বের করে কাঠের সেই খোদাই লেখাটা অংশটাকে আবার দেখল। কালী সিজ, কালী রিমেম্বার্স, কালী স্পিক্স। এই লাইনটা যেন কোথাও ওর মগজে গহীনে আগে থেকে লেখা ছিল, এখন শুধু পুনরাবিষ্কৃত হচ্ছে। আমার মনে হয় আমরা এখানে থাকতেই এসেছি, রিয়া হঠাৎ বলল। মানে? সৌমিক কপাল কুঁচকে তাকালো। মানে, এই প্রতিমা, এই বাড়ি, এই চিহ্ন, সবকিছুই মিলিয়ে একটা অসমাপ্ত কাহিনী। শারদীয়ার পুজো কেবল উৎসব নয়, এটা বাঙালির ইতিহাস, স্মৃতি, আচার এবং কখনো কখনো একটা অজানা খোঁজ। অর্ণব বলল, ঠিক তাই, আর সেটারই সূত্র ধরেই আমরা এসেছি না? আমরা 4 জন এই বছর ঠিক করেছিলাম একটা পুজোর অজানা ইতিহাস খুঁজে বের করব, একটা আর্কাইভ তৈরি করব হিডেন দুর্গাপুজো কালচারের উপর। এটা যদি সত্যি সেই 300 বছরের পুরনো কাহিনীর অংশ হয়, তাহলে আমরা একটা বড় রহস্যের মুখোমুখি। নীল এদিক ওদিক তাকিয়ে বলল, তবে সাবধানে চলতে হবে। এই ধরনের কাহিনীর মধ্যে অতীত শুধু কাগজে বা মূর্তিতে থাকে না, সেটা লোকেদের মধ্যে, জায়গার মধ্যে লুকিয়ে থাকে। মাঝে মাঝে সেটা জেগে ওঠে, আর তখন ওর কথা শেষ হওয়ার আগেই
ঘরের কোণ থেকে একটা আওয়াজ এলো, ধস ধস করে, যেন কিছু পড়ে গেল কাঠের মেঝেতে। সবাই চমকে ফিরে তাকালো। ঠাকুর দালানের এক কোণে পুরনো একটা আলমারি, যা প্রায় ধুলোমাখা আর অর্ধেক ভাঙা অবস্থায় দাঁড়িয়েছিল। তার নিচে একটা কাঠের ছোট্ট বাক্স পড়ে গেছে। বাক্সটা পড়ে গিয়ে খোলাই হয়ে গেছে। শ্রীকান্ত ধীরে এগিয়ে গিয়ে বাক্সটা তুললেন। তার মুখে অদ্ভুত এক চাপা ভাব, মিশ্রণ ভয় আর বিস্ময়ের। তিনি বাক্সটা টেবিলের উপরে রাখলেন এবং ভেতরে জিনিসগুলো একে একে বের করতে লাগলেন। প্রথমেই বের হলো একটা পুরনো ফ্রেমে বাঁধানো ছবি। সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে এক রাজবাড়ির ঠাকুর দালান, যার মধ্যে একটা প্রতিমা, কিন্তু সেই প্রতিমার চোখে স্পষ্ট সেই চিহ্ন। রিয়া বলল, এই ছবির নিচে লেখা আছে দুর্গাপূজা 1725, জমিদার বীরেন্দ্র কৃষ্ণ দেশ, রেসিডেন্স। তাহলে এই বাড়িটাই? সৌমিক এবার বুঝল ব্যাপারটা মোটেও গালগল্প নয়। তাহলে এই চিহ্ন 300 বছর আগেও আঁকা হয়েছিল, আর তখন থেকেই এটা লুকোনো ছিল। শ্রীকান্ত এবার বাক্সের ভিতর থেকে আরও একটা কাগজ বের করলেন, একটা পাণ্ডুলিপি, সম্ভবত কপার প্লেট বা তালপাতার কাগজ। তাতে অদ্ভুত ভাষায় কিছু লেখা, পুরাতন বাংলা সংস্কৃতের মিশ্রণ, কিছু অংশে ইংরেজিতে লাল কালি দিয়ে কিছু চিহ্ন দেওয়া। রিয়া আর অর্ণব মাথা এক করে পড়েও ফেলতে লাগলো। যখন দুর্গাদেবীর চোখে আত্মপ্রকাশ ঘটিবে সেই চিহ্নের, তখন পেছনের ইতিহাস আবার উন্মোচিত হইবে। অশুভ শক্তি জাগ্রত হইবার পূর্বেই চাই উহার প্রতিরোধ। কালীর দৃষ্টির চিহ্ন হইবে শুধু এক সংকেত, কিন্তু সংকেতের রহস্য লুকাইয়া রইয়াছে দেবীর পায়ের তলায়। পায়ের তলায় লাল সুতোর নিচে রইয়াছে সেই চাবি, দৃষ্টির চাবি। সবাই একসাথে তাকালো প্রতিমার পায়ের দিকে। সাদা, লাল আর সোনালি রঙের ঘাগরা, তার নিচে এক কোণ থেকে বেরিয়ে আছে একটা লাল সুতো, খুব সূক্ষ্ম, খালি চোখে প্রায় দেখা যায় না। নীল বলল, তুমি কি বলছো দেবীর পায়ের নিচে কিছু লুকোনো আছে? অর্ণব ধীরে ধীরে এগিয়ে গেল। শ্রীকান্ত তখনও থেমে রইলেন, কিছু বললেন না, শুধু পেছনে দাঁড়িয়ে থাকলেন। চোখে এক ধরনের আতঙ্ক আর আত্মসমর্পণের মিশ্র ছাপ। অর্ণব একটুখানি কাপড় সরিয়ে সুতোটা টান দিতেই নিচ থেকে একটা ধাতব আওয়াজ পাওয়া গেল। একটা ছোট্ট লোহার বাক্স প্রতিমার কাঠামোর ভেতরে লুকোনো। সাবধানে সেটা খুলতেই বেরিয়ে এলো একটা পুরনো ব্রোঞ্জের গোল চাকতির মতো বস্তু, যার মাঝখানে খোদাই করা সেই একই চিহ্ন, দৃষ্টির চিহ্ন, কিন্তু তার গায়ে স্পষ্ট আরো কিছু, যেন কোনো মানচিত্র, কোনো পথনির্দেশ। রিয়া ফিসফিস করে বলল, এটা কেবল চিহ্ন নয়, এটা একটা পুঞ্জি পাতা, শুরু মাত্র। সেই মুহূর্তে ঠাকুর দালানের ঘড়ির কাঁটা 6টা বাজল। ষষ্ঠীর সন্ধ্যা শুরু। চারপাশে আলো জ্বলতে শুরু করলো, আর সেই আলোয় প্রতিমার চোখ যেন আবার উজ্জ্বল হয়ে উঠল, যেন বলছে, তোমরা এসেছ, এবার সময় এসেছে সত্য উন্মোচনের। শোনো, কিসের যেন একটা আওয়াজ পেলাম। হঠাৎ চমকে উঠল নীল। ঠাকুর দালানের পেছনের দিক থেকে যেন হালকা ধাতব ঘষাঘষি শব্দ এসেছিল। রিয়া, অর্ণব, সৌমি সবার গা ঠান্ডা হয়ে গেল। যে বাক্সটা প্রতিমার কাঠামোর ভিতর থেকে বেরিয়ে এসেছে, সেটার ভিতর সেই ব্রোঞ্জের চাকতিটা এখনো ধরা রইল অর্ণবের হাতে। আর সবাই ঘুরে তাকালো পেছনের দিকে। ঠাকুর দালানের পেছনে একটা পর্দা ঝুলে আছে, পুরনো জরির কাজ করা, তাতে ধুলো জমেছে। পর্দার আড়াল থেকে
যেন কিছু একটা সরছে, ধীরে, নিঃশব্দে। সৌমিক সাহস করে একটা লাঠি তুলে নিয়ে পর্দার দিকে এগিয়ে গেল। বাকিরা একটু পেছনে সরে গিয়ে একে অপরের দিকে তাকালো। শ্রীকান্ত এবার একটু নড়লেন, কিন্তু তার মুখের অভিব্যক্তি তেমন বদলালো না। এমন মনে হচ্ছিল যেন উনি এরকম কিছু আগে থেকেই জানতেন। পর্দা সরাতেই দেখা গেল পেছনে একটা ছোট্ট কাঠের দরজা। দরজাটার গায়ে গাঢ় লাল রঙে আঁকা এক পুরাতন মঙ্গল চিহ্ন। সেই চিহ্নটা ব্রোঞ্জের চাকতির মতোই দেখতে, যেন এক ধরনের গোপন পথ চিহ্ন। এই দরজা তো বাইরের কোনো নকশাতেই ছিল না, বলল অর্ণব। রিয়া হাতের টর্চটা ওই দরজার ওপর ধরল। কাঠের ফাঁকে ফাঁকে ধুলো আর পোকার বাসা। দরজার নিচে লাল গামছার মতো কাপড় বেরিয়ে আছে। দরজাটা হয়তো বহু বছর ধরে খোলা হয়নি, কিন্তু তাও তার ভেতর থেকে যেন কি যেন ডাকছে, আবার জাগিয়ে তুলছে। নীলু নিচু হয়ে সেই কাপড়টা হাতে নিতেই কাপড়ের ভেতর থেকে একটা ধাতব চাবি পড়ল। সবাই ঝুঁকে পড়ল সেটা দেখতে। ব্রোঞ্জের, খোদাই করা, আর তার মাথাতেই সেই চিহ্ন, দৃষ্টির প্রতীক। এই চাবি কি তবে ওই দরজার? রিয়া বলল। অর্ণব চাবিটা নিয়ে দরজার গায়ে লাগিয়ে ঘোরাতে চেষ্টা করল। একটু জোরেই ট্যাক করে খুলে গেল তালা। দরজা আস্তে করে ঠেলে দেওয়া মাত্র একটা হালকা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো ভেতর থেকে। ভেতরে একটা সরু করিডোর, ভেতরে অন্ধকার, এতটাই যে আলো ফেললেও পুরোটা দেখা যায় না। কিন্তু করিডোরের গায়ে গায়ে নানা পুরনো লেখা, ছবি আর মূর্তি খোদাই করা। বেশিরভাগই দেবী দুর্গার রূপভেদ। আবার কিছু কিছু খোদাই অদ্ভুত, অচেনা, যেন কোনো হারিয়ে যাওয়া ধর্মীয় বিশ্বাসের প্রতীক। শ্রীকান্ত এবার মুখ খুললেন। এই করিডোরটা ছিল রাজবাড়ির গোপন যাত্রাপথ। কেউ জানত না, শুধু জমিদার পরিবারের কয়েকজন মানুষই এর অস্তিত্ব জানতেন। এই পথেই তারা একবার কিছু অমূল্য রত্ন আর ধর্মীয় নিদর্শন লুকিয়ে রেখেছিলেন, যার মধ্যে কিছু ছিল বিধ্বংসী শক্তির অধিকারী। ওই সময়ই ৩০০ বছর আগে দুর্গাপুজোর সময় সেই শক্তির আংশিক মুক্তি ঘটেছিল। সবাই থমকে গেল। রিয়া প্রশ্ন করল, মানে কি ধরনের শক্তি? এটা কি কোনো অলৌকিক বিশ্বাস, না বাস্তব ইতিহাস? শ্রীকান্ত ধীরে মাথা নাড়লেন। বিশ্বাস আর ইতিহাস, এই দুয়েরই মাঝে একটা খুব সূক্ষ্ম রেখা থাকে। এই বাড়িতে যা ঘটেছিল তা এক সময়কার বাস্তব, কিন্তু পরবর্তীতে তা লোককথায় বিশ্বাসের রূপ নেয়। এই চিহ্ন, এই করিডোর, এই ব্রোঞ্জের চাকতি, সব মিলিয়ে একটা পথ খুলে যাচ্ছে। যে পথের শেষ কোথায় সেটা আমরা কেউ জানি না। অর্ণব হাতের চাকতিটা করিডোরের দেওয়ালের এক জায়গায় ধরতেই একটা শব্দ হলো, ঘর। দেওয়ালের একটা অংশ খুলে গেল, আর তাতে দেখা গেল একটা ভেতরের গোপন ঘর। সেই ঘরের মেঝেতে মাটির বড় 5টি ঘট, প্রত্যেকটাই খোদাই করা এক একটি মহাশক্তির প্রতীক। চণ্ডী, কালী, ত্রিপুরা, ধূমাবতী আর ভৈরবী। আর ঘরের এক কোণে পড়ে থাকা একটা ফ্রেম, যার কাঁচ ভাঙা, আর তার পেছনের লেখা, প্রথম চিহ্ন উদ্ঘাটিত, দ্বিতীয় চিহ্নের জন্য অপেক্ষা করো, অষ্টমীর পূর্ণ রাতে আবার আসবে দৃষ্টির রূপ। চেঁচিয়ে উঠল রিয়া, অষ্টমী? তাহলে আমাদের সময় কম। আজ ষষ্ঠী, আর আমরা জানি না দ্বিতীয় চিহ্ন কোথায় থাকবে। সৌমিক বলল, এই ঘরটা না হয় পেয়েছি, কিন্তু দ্বিতীয় চিহ্ন তো অন্য কোথাও হবে। কে জানে, সেটা বাড়ির বাইরে না গ্রামের ভিতর থেকে কোথাও লুকোনো। নীল চোখ সরিয়ে নিল। হয়তো এটা শুধু একটা ইতিহাস নয়, একটা খেলা। কেউ বা কিছু আমাদেরকে ধাপে ধাপে চালিয়ে নিচ্ছে। শ্রীকান্ত তখন
গভীর চোখে বলে উঠলেন, এটা খেলা নয়, এটা পরীক্ষা। 300 বছর আগে যে অভিশাপ রোধ করা হয়েছিল, সেই রক্ষার কাজটাই এবার তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘরের বাতাসটা যেন আরো ঘন হয়ে এলো। ষষ্ঠীর সন্ধ্যা গড়াতর হলো, আর প্রতিমার চোখে সেই আলো আবার ঝলকে উঠল, যেন বলছে দ্বিতীয় চিহ্ন, দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে। বাইরে তখন গাঢ় রাত, পূজার আলোর ঝলকানি, ধুনোর গন্ধ, আর দূর থেকে ভেসে আসা ঢাকের তালের মধ্যেও হঠাৎ করেই যেন সময় স্তব্ধ হয়ে গেছে। অর্ণব, রিয়া, নীল আর সৌমিক দাঁড়িয়ে রইল সেই গোপন ঘরের সামনে, যার পেছনে একের পর এক উন্মোচিত হচ্ছে এমন সব সত্য যেগুলোর জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। ঘরের মেঝেতে রাখা 5টি ঘট যেন কাঁপছে। কারো চোখে ধরা পড়ে না, কিন্তু অর্ণব অনুভব করল যেন তার ভেতর থেকে আসছে এক নিঃশব্দ ডাক। এই ঘটগুলো কি কোনোভাবে পরবর্তী সংকেতের সঙ্গে যুক্ত? রিয়া নিচু স্বরে বলল। নীল বলল, দেখো, ওই ফ্রেমের লেখা বলছিল দ্বিতীয় চিহ্নের জন্য অপেক্ষা করো, কিন্তু কোথায়, কিভাবে? শ্রীকান্ত খুব ধীরভাবে একটা ঘটের গায়ে হাত বুলিয়ে বললেন, এই প্রতীকগুলো কেবল দেবীর রূপ নয়, এগুলো রক্ষা আর ধ্বংসের সীমারেখা। যেই ব্যক্তি বা দল এই 5 ঘট একসঙ্গে জাগ্রত করতে পারবে, তারাই পাবে পরবর্তী সংকেত। অন্য কিছুটা উত্তেজিতভাবে বলল, তাহলে আমাদের কি এখনই এগুলো জাগ্রত করতে হবে? না, শ্রীকান্ত মাথা নাড়লেন, আজ না। ষষ্ঠীর রাত শুধু দরজা খোলার সময়। এই ঘর চিহ্ন দেয়, নির্দেশ নয়। দ্বিতীয় চিহ্নের নির্দেশ আসবে ঠিক সপ্তমীর সূর্যোদয়ের আগে। তার আগে তোমাদের এক কাজ করতে হবে। কি কাজ? রিয়া জিজ্ঞাসা করল। তোমাদের এই বাড়ির পুরনো রেকর্ড ঘাঁটতে হবে। রাজপরিবারের শেষ জমিদার রাজেন্দ্র নারায়ণ রায়, তার ব্যক্তিগত ডায়েরি কোথাও না কোথাও রয়েছে। সেই ডায়েরিতেই আছে দ্বিতীয় সংকেতের মানচিত্র। তাহলে সেটা কোথায়? শ্রমিক উত্তেজনায় জিজ্ঞাসা করল। জানি না, তবে একটা ক্লু আছে। রাজেন্দ্র নারায়ণ রায়ের মৃত্যুর আগে লেখা শেষ চিঠিটা পাওয়া গিয়েছিল তালঘরের আলমারিতে। বলা হয়েছিল তিনি তার চোখের আলো দিয়েই শেষ চিহ্ন এঁকে গিয়েছেন। চোখের আলো? অর্ণব ফিসফিস করে বলল, মানে? রিয়া বলল, তুমি লক্ষ্য করেছো প্রতিমার চোখে এই বছর একটা অদ্ভুত আলো দেখা গেছে। সেটা কি কেবল আলোর প্রতিফলন, নাকি সত্যিই প্রতিমার চোখে কিছু আঁকা আছে? সবার চোখে চোখ পড়ল। হঠাৎ শিরে উঠল সবাই। যদি প্রতিমার চোখেই সেই সংকেত থাকে, যদি সেই চিহ্ন খালি পূজার আলোয় দেখা যায়। সাত সকালে সূর্যের আলোয় যখন প্রতিমার চোখে আলো পড়ে, তখনই সেই সংকেত ফুটে ওঠে, বললেন শ্রীকান্ত। সৌমিক বলল, তাহলে আমাদের কাল ভোরবেলা প্রতিমার চোখ পরীক্ষা করতে হবে। পূজারীরা তখন থাকবে না, সেটা ভালো সুযোগ। শ্রীকান্ত বললেন, তবে তার আগেই তালঘর খুঁজে বের করতে হবে। ডায়েরিটা না পেলে, প্রতিমার চোখে চিহ্ন পেলেও তার মানে বোঝা যাবে না। রিয়া জিজ্ঞাসা করল, এই তালঘরটা কোথায়? শ্রীকান্ত হাসলেন। এই বাড়ির নকশায় সেই ঘরের নাম ছিল না, তবে একটা গুজব ছিল। ঠাকুর দালানের বাম পাশে, যেখানে একসময় পুরনো খাটপট্টি রাখা হতো, সেই কাঠের মেঝের নিচে একটা সিঁড়ি ছিল। নীল তখন বলে উঠল, চলো এখনই খুঁজে দেখি। কাল সকাল আসার আগেই আমাদের তালঘর খুঁজে বের করতে হবে। অর্ণব বলল, আর চোখ রাখতে হবে সময়ের উপর। মনে রেখো, সপ্তমীর সূর্যোদয় মানে শুধু আলো নয়, মানে দ্বিতীয় স্তরের শুরু। চারজন ধীরে ধীরে আবার ঠাকুর দালানের দিকে এগোতে লাগলো। এবার যেন প্রতিমার চোখ দুটো আগের চেয়েও বেশি জলজল করছে। রিয়া কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল প্রতিমার চোখের দিকে। হঠাৎ একটা আলো ছিকরিয়ে উঠল, একটা ক্ষীণ রেখা
যেটা দেখে মনে হচ্ছিল যেন চোখের কণিকায় খোদাই করা এক গোপন প্রতীক, এক অজানা সংকেত। রিয়া কাঁপা গলায় বলল, অর্ণব, সময় চলে আসছে, সংকেত আমাদের দেখাচ্ছে। ঠাকুর দালানের বাম পাশে, যেখানে পুরনো কাঠ আর অনাবশ্যক জিনিসপত্র স্তূপ করে রাখা ছিল, সেই জায়গাটাই এখন চারজনের অনুসন্ধানে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মেঝেটা পুরনো, সিলিং থেকে নেমে আসা ধুলো ঝুলছে বাতাসে। বেলি আর গন্ধরাজ ফুলের গন্ধের সঙ্গে মিশে আছে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, যেটা কেবল অনেক বছর বন্ধ থাকা ঘরেই পাওয়া যায়। নীল একটা লাঠি দিয়ে কাঠের মেঝে ঠুকতে লাগলো। এক জায়গায় গিয়ে ধাতব আওয়াজ হলো। বাকিরা চমকে তাকালো। অর্ণব মাটিতে বসে খুব কাছ থেকে লক্ষ্য করলো এক টুকরো পলিশ উঠে গেছে, তার নিচে রয়েছে লোহার রিং। রিং টানতেই খুলে পড়লো একটা ঢাকনা। নিচে অন্ধকার, ধুলোময় এক সিঁড়ি। সৌমিক চাপা গলায় চিৎকার করলো, এই সেটা তালঘর। সিঁড়ির নিচে নামা মানে শুধু নতুন ঘর নয়, নতুন স্তরে রহস্যে প্রবেশ। তাদের হাতে টর্চ ছাড়া আর কিছু নেই, তবু ভয় পায়নি কেউ, কারণ এখন তারা বুঝে গেছে এই তদন্ত শুধু সাধারণ রহস্য নয়, এটা অনেক বড় কিছু। সময় আর বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকা এক সাংস্কৃতিক উত্তরাধিকার। ধাপে ধাপে নিচে নামলো তারা। তালঘরের দেওয়ালগুলো কুয়াশার মতো ধুলো মাখা, দেয়ালের কোণে কোণে মাকড়সার জাল। একটা তাকের উপরে ছেঁড়া কিছু বই, মরচে ধরা পেতলের ছোট ছোট ঘড়ি আর একটা পুরনো কাঠের বাক্স। অর্ণব বাক্সটা টেনে আনলো, খুলে দেখলো কিছু চিঠি আর পুরনো নথি। এগুলো তো 1700 সালের। নীল চোখ বড় করে বলল। রিয়া তখন হঠাৎ একটা নীলচে কাপড়ে মোড়া খাম খুঁজে পেল, তার উপরে লেখা চূড়ান্ত সংকেতের পূর্ব শব্দ, রাজেন্দ্র নারায়ণ রায়। চোখমুখে রুদ্ধ নিঃশ্বাস। খামটা খুলতেই বেরোলো একটা ছেঁড়া ডায়েরির পৃষ্ঠা, হাতে লেখা, অদ্ভুত কালিতে লেখা কিছু লাইন। যখন মর্তে নেমে আসবে দেবী, চোখে ধরা দেবে অগ্নির রেখা, তখন খোঁজ নিতে হবে 5 কক্ষের। প্রথমটি খুলবে আলোয়, দ্বিতীয়টিতে মিলবে চোখের ব্যাখ্যা, তৃতীয়টিতে অপেক্ষা করছে ইতিহাস। সৌমিক ফিসফিস করে বলল, 5 কক্ষ, তার মানে আরো 4টে গোপন জায়গা আছে। অর্ণব বলল, এটা একটা ম্যাপ বা পাজল। তালঘর আমাদের দিল দ্বিতীয় চিহ্নের পূর্বাভাস, কিন্তু তার মানে বোঝার জন্য দরকার চোখের ব্যাখ্যা, মানে প্রতিমার চোখের প্রতীকটা বুঝতে হবে। রিয়া তখন তালঘরের একটা দেওয়ালে চোখ আটকে ফেলল। সেখানে দেওয়ালের রং কিছুটা আলাদা, যেন কেউ ইচ্ছে করে পেন্ট করে লুকিয়ে রেখেছে কিছু। সে ধীরে ধীরে হাত ঘষল সেই জায়গাটায়। ধুলো সরে গিয়ে এক অদ্ভুত প্রতীক উন্মোচিত হলো। একটি চক্রের ভেতরে ত্রিভুজ, যার মাঝে জ্বলছে চোখের প্রতিচ্ছবি। রিয়া কাঁপা গলায় বলল, এই চিহ্নটাই কি সেই অগ্নির রেখা? হতে পারে। অর্ণব বলল, আমাদের মনে রাখতে হবে, সপ্তমীর ভোরে এই প্রতীক হয়তো প্রতিমার চোখে ফুটে উঠবে, কিন্তু তখন আমাদের হাতে যদি এই ডায়েরির বাকিটুকু না থাকে, তবে কিছুই বোঝা যাবে না। তালঘরের অন্য পাশে একটা পাতলা কাঠের তাক ছিল, সেখানে ধুলো মাখা একটা মোটা খাতা। সেটা খুলে দেখে সৌমিক অবাক হয়ে বলল, এইটা তো রাজবাড়ির পুরনো মানচিত্র, আর এখানে মার্ক করা আছে 5টা জায়গা, যেগুলো জ্যামিতিকভাবে একটা তারকা আকৃতিতে বসানো। তাহলে 5 কক্ষ মানে এই 5টা জায়গা, আর প্রতিমার চোখ হয়তো সেই তারকার কেন্দ্রে। নীল বলে উঠল, তবে দেরি করা যাবে না। কাল ভোরবেলা সূর্যের আলোয় চোখে প্রতীক ফুটে উঠবে। তার আগে আমাদের বুঝতে হবে প্রতিটি কক্ষের সংকেত ঠিক কি। রিয়া বলল, শোনো,
সময় খুব সীমিত। ষষ্ঠী শেষ হতে চলল। সপ্তমীর আগমন মানে দ্বিতীয় স্তরের সূচনা। তালঘর আমাদের একটা পথ দেখালো, কিন্তু এখনো অনেক পথ বাকি। বাইরে তখন পূজার বাজনা ধীরে ধীরে স্থিমিত হচ্ছে। ষষ্ঠীর রাত তার শেষ সময়ের দিকে এগোচ্ছে। তালঘরে সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে আসছে চার বন্ধু। সবার মনে চাপা উত্তেজনা, ভয় আর রহস্যের অদ্ভুত এক মিশ্র অনুভূতি। উঠতে উঠতে অর্ণব থমকে দাঁড়ালো। তার মনে হলো দেয়ালের এক কোণ থেকে কেউ তাকিয়ে আছে, একটা ছায়া, যেটা তারা দেখতে পায়নি, কিন্তু যেটা সারাক্ষণ তাদের দেখছিল। সে নিচু গলায় বলল, আমরা একা নই, কেউ আমাদের আগেই জানে। রাত তখন ঘন হয়ে এসেছে। ঠাকুরদালানের আলো নিভে গেছে। কেবল এক কোণে আগরবাতির ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে বাতাসে। শঙ্খধ্বনি অনেক আগেই থেমে গেছে। এখন গোটা রাজবাড়ি যেন এক নিঃশব্দ নিঃশ্বাসে ডুবে রয়েছে। অর্ণব, রিয়া, নীল আর সৌমিক চুপচাপ বসে আছে ঠাকুর ঘরের বারান্দায়। তালঘর থেকে নিয়ে আসা নথিপত্র আর মানচিত্রগুলো তাদের সামনে ছড়ানো। রিয়া নোটপ্যাডে কিছু দাগ টানছে, প্রতীক আর 5টি চিহ্নিত স্থানের দিকে ইঙ্গিত করছে। সে বলল, দেখো, যদি আমরা ধরে নিই প্রতিমার চোখে যে প্রতীকটা ফুটে উঠছে সেটা এই কেন্দ্রীয় চিহ্ন, তাহলে বাকিগুলো তার দিক নির্দেশ করছে। অর্ণব বলল, এই 5টা চিহ্নের মধ্যে একটাই আমরা গিয়েছি, তালঘর, মানে এটা প্রথম কক্ষ। ওখানে আমরা পেয়েছি সংকেত, পেয়েছি পুরনো ডায়েরির অংশ। তাহলে বাকি 4টা কোথায়? শ্রমিক রাজবাড়ির মানচিত্র খুলে টেবিলে বিছিয়ে বলল, এই মানচিত্রে দেখো, এই চিহ্নগুলো একটা দক্ষিণের পুকুরঘাট, একটা পুরনো কুঠির, একটা ঘোড়ার আস্তাবল, আর একটা, এটা কি? নীল চোখ বুজে চিন্তা করে বলল, ওটা তো বোধহয় পুরনো পাণ্ডুলিপির ঘর, যেখানে ঠাকুরদা একটা ব্যক্তিগত লাইব্রেরি বানিয়েছিলেন। কেউ যায় না আজকাল। রিয়া উঠে দাঁড়ালো, তাহলে কাল সপ্তমীর সকালেই আমাদের যেতে হবে পুকুরঘাটে। সূর্য ওঠার সাথে সাথেই চোখের প্রতীক আবার দেখা যাবে কিনা জানি না, কিন্তু সংকেতগুলো একসাথে না হলে। অর্ণব তাকে থামিয়ে বলল, না, শুধু চোখের ওপর নির্ভর করলেই চলবে না। আমরা এখন এমন একটা খেলায় পড়ে গেছি যেখানে প্রতিটা চাল সময় মতো ফেলতে না পারলে সব মিথ্যে হয়ে যাবে। হঠাৎ করেই বাড়ির দরজায় ঘন্টা বেজে উঠল। 4 জন একসাথে চমকে তাকালো। এত রাতে কে আসতে পারে? শ্রমিক বলল, তোমরা বসো, আমি দেখছি। সে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে একজন পৌর, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি, হাতে একটা কাপড়ে মোড়া পুঁটুলি, মুখে অদ্ভুত একটা প্রশান্তি, কিন্তু চোখে যেন কোনো গোপন বার্তার দীপ্তি। আমি অনিমেষ মুখোপাধ্যায়, আপনাদের ঠাকুরদার একজন ঘনিষ্ঠ সহকারী ছিলাম বহু বছর আগে, তিনি বললেন। অর্ণব উঠে দাঁড়িয়ে বলল, আমার দাদুর সহকারী? আপনি এতদিন পরে কেন? তিনি হাসলেন। আসার কথা ছিল অনেক আগেই, কিন্তু কিছু প্রতিশ্রুতি আমাকে বেঁধে রেখেছিল। আজ সন্ধ্যায় খবর পেলাম তোমরা তালঘর খুলেছ, তার মানে সময় এসে গেছে। রিয়া কৌতূহলে এগিয়ে গেল, আপনি সব জানেন? অনিমেষবাবু বললেন, তোমাদের যা জানা দরকার সব নিয়ে এসেছি। তিনি টেবিলের ওপর পুঁটুলিটা রাখলেন। ভেতর থেকে বের করলেন একটা পুরনো কাঠের বাক্স আর একটা খাম। তোমাদের দাদু আমাকে বলেছিলেন, যখন কোনো এক পূজায় প্রতিমার চোখে আগুনের রেখার মতো কিছু প্রতীক ফুটে উঠবে, তখন বুঝতে হবে সংকেত শুরু হয়েছে, আর তখন এই বাক্সটা তোমাদের হাতে তুলে দিতে হবে। নীল অধীর হয়ে বাক্সটা খুলল। ভেতরে একটা লাল মখমলের কাপড়ে মোড়া ছোট্ট সোনালি থলি। থলির ভেতরে একটা ছোট কাঠের টুকরো, তাতে খোদাই করা
সেই একই প্রতীক, ত্রিভুজের মাঝে চোখ, সাথে ছিল আরেকটা চিরকুট। তুমি যখন দেখবে তখন বুঝবে না, তুমি যখন বুঝবে তখন আর দেখার সময় থাকবে না। অনিমেষবাবু বললেন, এই সংকেত শুরু হয়েছিল 300 বছর আগে, কিন্তু তার সমাপ্তি হওয়ার কথা এই দুর্গাপুজোতেই। কারণ এবারের দুর্গা ঠাকুর তৈরি হয়েছে সেই বিশেষ কাঠ দিয়ে, যেটা এসেছিল এক গুপ্ত স্থান থেকে। আর সেই কাঠের মধ্যেই রয়েছে পূর্বপুরুষদের রেখে যাওয়া বার্তা। রিয়া ফিসফিস করে বলল, তাহলে ঠাকুরের চোখে যে চিহ্নটা দেখা গেছে ওটা কাঠের মধ্যেই ছিল? অনিমেষবাবু বললেন, ঠিক তাই, কিন্তু সেটা একমাত্র সকালের প্রথম আলোয় দেখা যায়, আর সেটা তখনই উদ্ভাসিত হয় যখন 4টি সংকেত একত্রিত হয়। অর্ণব বলল, মানে আমাদের হাতে সময় খুব কম, সপ্তমী শুরু হলেই। অনিমেষবাবু কথা কেটে বললেন, তোমাদের হাতে আছে মাত্র 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী। দশমীতে প্রতিমা বিসর্জনের আগেই এই রহস্যের শেষটুকু খুঁজে না পেলে সবকিছু হারিয়ে যাবে, আর এই প্রতীক চিরতরে অদৃশ্য হয়ে যাবে। 4 বন্ধুর চোখে তখন এক অদ্ভুত জেদ, ভয় আর দায়িত্বের সমাহার। ইতিহাসের পূর্বপুরুষদের আর দেবীর চোখের মধ্যেকার সেই সংকেতের ভার যেন এসে পড়েছে তাদের কাঁধে, আর এই রহস্য শুরু হলো মাত্র। 7 সকালে পাখির ডাকে ঘুম ভাঙতেই অর্ণব জানল, রাজবাড়ির চাতালে ইতিমধ্যেই সপ্তমীর আয়োজন শুরু হয়ে গেছে। ঢাকিরা আসতে শুরু করেছে, উলুধ্বনি আর শঙ্খের শব্দ ধীরে ধীরে বাড়ছে। পূজারীরা ঠাকুর সাজানোর কাজে ব্যস্ত, আর রান্নাঘরে তখন থেকে ভোগ প্রস্তুতির গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। কিন্তু রাজবাড়ির ঠাকুর দালানের পেছনে এক নির্জন কোণে 4 জন তরুণ এবং এক প্রবীণ মানুষ এক ভিন্ন যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত। পুকুরঘাট মানচিত্রের 2য় সংকেতের চিহ্নিত স্থল। অনিমেষবাবুর কাছে থেকে পাওয়া মানচিত্র অনুযায়ী এই পুকুরটা ছিল একসময় গোপন স্নানঘাট, শুধুমাত্র রাজপরিবারের মন্ত্রবিদ এবং পূজারীদের জন্য সংরক্ষিত। কালের নিয়মে স্থানটা অব্যবহৃত আজ প্রায় ঘন জঙ্গলে ঢেকে গেছে। সৌমিক একটা দা নিয়ে আগাছা কেটে পথ তৈরি করছিল। রিয়া বলল, এই জায়গাটা এতটাই নির্জন কেন? কেউ এখানে আসে না? অনিমেষবাবু উত্তর দিলেন, আসলে এই পুকুরের তলায় একসময় কিছু লিপিবদ্ধ পাথর রাখা ছিল, যেখানে পুরনো পুজোর নিয়মাবলী লেখা ছিল, কিন্তু এক ভূমিকম্পে পুকুরের একাংশ ধসে যায়। সেই পাথরের ওপর মাটি জমে যায়। তারপর আর কেউ খোঁজ রাখেনি। নীলু নিচু হয়ে একটা জায়গা দেখিয়ে বলল, এখানে পাথরটা অনেকটা মাটির উপরে, দেখো খোদাই করা কিছু দাগও দেখা যাচ্ছে। অর্ণব আর সৌমিক মিলে মাটি পরিষ্কার করতে করতে পাথরটার গায়ে একটা খাঁজ দেখতে পেল, একটা ত্রিভুজাকার গহ্বর, যার মাঝখানে গোল চোখের মতো দাগ। রিয়া উত্তেজিত হয়ে বলল, ওটাই তো সেই প্রতীক। অর্ণব ধীরে ধীরে তার ব্যাগ থেকে কাঠের বাক্স থেকে পাওয়া ছোট খাঁজ করা টুকরোটা বের করলো, পাথরের গহ্বরে সেটি বসালো। ক্লিক! একটা অস্পষ্ট শব্দ হলো। পাথরের একপাশে একটা ছোট্ট চেম্বার খুলে গেল। ভেতরে এক পুরনো কাঁসার কৌটো, তার গায়ে লেখা ব্রাহ্মলিপিতে কিছু অক্ষর। কৌটো খুলতেই ভেতরে একটা পেঁচানো কাগজ আর একটা ছোট্ট রূপোর ছাপা পাত। কাগজে লেখা ছিল, প্রথম আলোর স্পর্শে যার জাগরণ, সেই দেখবে সত্যের দিশার পথ। ত্রিনয়নে প্রকাশ পাবে, যার চতুর্থ দিক এখনো অজানা। নীল বিস্মিত হয়ে বলল, এটা তো একটা ধাঁধা, কিন্তু চতুর্থ দিক কি? ত্রিনয়ন মানে 3 চোখ, সেটা তো মা দুর্গারই প্রতীক। অনিমেষবাবু মাথা নাড়লেন, না, এখানে ত্রিনয়ন মানে 3টি দৃষ্টিকোণ,
আত্ম, অতীত আর আড়ালের চোখ। আর চতুর্থ দিক মানে হয়তো এমন কিছু যা আজও কেউ খুঁজে পায়নি। অর্ণব রূপোর পাতটা উল্টে দেখল, তাতে খোদাই করা ছিল এক অদ্ভুত গাছের চিত্র। তার শিকড় নিচে না নেমে উল্টোভাবে উপরে উঠে গেছে। তার ডালের মাঝখানে আবার সেই চোখের প্রতীক। রিয়া বলল, এই প্রতীকগুলো বারবার চোখের দিকেই ইঙ্গিত করছে। মনে হচ্ছে চোখের ভেতরে লুকানো সত্যকে খুঁজতে হবে। সৌমিক চারদিক দেখে একটু চুপ থেকে বলল, আমার মনে হচ্ছে প্রতিটা সংকেত যেন আমাদের এক একটা দৃষ্টিভঙ্গি শেখাচ্ছে। প্রথমটা ইতিহাস, দ্বিতীয়টা আধ্যাত্মিকতা, বাকি তিনটি কি? তখনই হঠাৎ গাছের মধ্যে থেকে কুয়াশার মতো কিছু নেমে এলো। বাতাসের একটা অদ্ভুত গন্ধে ভরে উঠল চারপাশ। পুকুরের পাড়ে থাকা পুরনো একটা বটগাছের ডালে একটা কালো পেঁচা বসে অদ্ভুতভাবে চেয়ে থাকলো তাদের দিকে। অর্ণব চাপা গলায় বলল, এটা কি শুধু কাকতালীয়, নাকি কেউ আমাদের অনুসরণ করছে? অনিমেষবাবু মাথা নিচু করে বললেন, তোমাদের সামনে যে রহস্য, সেটা শুধু বুদ্ধির খেলা নয়, এটা এক গভীর শক্তির প্রতিচ্ছবি। কেউ বা কিছু এই সংকেতগুলোকে রক্ষা করে এসেছে যুগ যুগ ধরে। যারা সত্য খুঁজে পায় তারাই তাদের মূল্য চুকিয়ে দেয়। সবাই একটু চুপ করে রইল। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে এই ছিল দ্বিতীয় সংকেত। সামনে আমাদের যেতে হবে পুরনো কুঠিরে, যেটা রাজবাড়ির উত্তর কোণে পড়ে আছে। ভাঙা ও অন্ধকার এক জায়গা, অনেক বছর কেউ যায়নি ওখানে। অনিমেষবাবু বললেন, ওখানেই হয়তো লুকিয়ে আছে তৃতীয় দিক, তোমাদের ভেতরের ভয়কে জয় করার পথ। সূর্য তখন মধ্য আকাশে, সপ্তমীর ভোগ তৈরি হচ্ছে অন্যদিকে, অথচ এই তরুণদের সামনে অপেক্ষা করছে আরো গহীন, আরো বিপজ্জনক সত্যের দরজা। রাজবাড়ির উত্তর কোণের দিকে যে পুরনো কুটিরটা ছিল, সেটা এতটাই জরাজীর্ণ যে দূর থেকে দেখতে মনে হয় একটা পরিত্যক্ত ধ্বংসস্তূপ। কুঠিরের গায়ে লতাপাতার জঙ্গল, দেওয়ালের ফাঁকে বুনো গাছ ঢুকে পড়েছে ভিতরে। দরজাটা অনেক বছর আগেই পড়ে গেছে মাটিতে, আর জানালার কাচ তপ্ত দুপুরে ছায়ার মতো ঝিঁকিয়ে উঠছে। কেউ আর ওদিকে যেত না। লোকে বলতো ওটা অভিশপ্ত, যেখানে একসময় রাজপুরোহিত ধ্যান করতেন। পরে সেখানে এক অদ্ভুত মৃত্যু হয়েছিল তার। এরপর সেই কুঠিরকে গুজবের আড়ালে ফেলে দেওয়া হয়। কিন্তু আজ এই চারজন তরুণ আর তাদের সঙ্গী অনিমেষবাবু ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই কুঠিরের দিকে। অর্ণবের হাতে ছোট টর্চ। নীল পকেট থেকে ফোন বার করে টর্চ অন করলো। রিয়া পিছন থেকে একটু দ্বিধাগ্রস্তভাবে বলল, তোমরা নিশ্চিত তো এই জায়গাটায় অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, যেন কিছু আমাদের না চাইলেও টেনে নিচ্ছে? সৌমিক হেসে বলল, সেই টানটাই তো রহস্যের সত্তা। কুঠিরের ভিতরে পা রাখতেই একটা ভারী ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো সবার গায়ে। মাটিতে মরা পাতা আর ভাঙা কাঠের গুঁড়ি, বাতাসে একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ। দেওয়ালে পুরনো পুজোর চিহ্ন, কিছু পুরানো নকশা আর ব্রাহ্মলিপিতে খোদাই করা মন্ত্র, সব কিছুই যেন একটা অন্য জগতের ইঙ্গিত দিচ্ছে। কুঠিরের একদম পেছনের দেওয়ালে একটা বড় পাথরের ফলক ছিল, সেটা আবছা ধুলোয় ঢাকা। অনিমেষবাবু ধীরে ধীরে সেটার উপর হাত বুলিয়ে ধুলো সরালেন। সবার চোখ ছানা বড়া হয়ে গেল। ফলকের উপর খোদাই করা একটা বিশাল প্রতীক, চোখ, তার নিচে তিনটি রেখা, প্রতিটি রেখা আবার বিভিন্ন চিহ্নে বিভক্ত, আগুন, জল আর ছায়া। নীল ফিসফিস করে বলল, এই তিনটে কি তিন দিক? অর্ণব আস্তে করে বলল, আগুন মানে শক্তি, জল মানে বুদ্ধি, ছায়া মানে ভয় বা অজ্ঞাত কিছু, আর চতুর্থটি কোথায়? ঠিক তখনই সৌমিক মাটির দিকে তাকিয়ে বলল, এখানে কিছু লেখা আছে। পাথরের নিচে
মাটিতে খোদাই করা অক্ষর। চতুর্থ দিক সে জানে, যে নিজের ছায়াকেও দেখে, আলোয় নয়, তাকে খুঁজে নিতে হবে অন্ধকারে। রিয়া একটু চমকে বলল, অন্ধকারে নিজের ছায়া মানে কি? নিজের ভেতরের ভয়, লুকোনো স্মৃতি? অনিমেষবাবু ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক তাই। চতুর্থ দিক হলো আত্মদর্শন, নিজের সত্য স্বরূপকে স্বীকার করা। সেই মুহূর্তে কুঠিরের এক কোণ থেকে একটা শব্দ এলো, টিক টিক টিক। একটা পুরনো ঘড়ির মতো শব্দ, অথচ এখানে তো কোনো ঘড়ি নেই। সবাই একটু ঘাবড়ে গেল। সৌমিক আলো ফেলে কোণার দিকে এগোতেই একটা ছোট্ট পিতলের বাক্স দেখা গেল। বাক্সটা অদ্ভুতভাবে মাটিতে বসানো, এবং তার মুখে আবার সেই চোখের প্রতীক খোদাই করা। অর্ণব আস্তে করে বাক্সটা তুলতেই একটা ঢাকনা খোলার শব্দে বাতাস যেন ঘনিয়ে উঠল। ভিতরে ছোট্ট এক আয়না, যার চারপাশে খোদাই করা ব্রাহ্মী লিপি। আয়নার নিচে লেখা, দেখো নিজেকে, না ভয় পেয়ে, সত্য তোমার ভেতরেই বাস করে। অর্ণব আয়নাটা হাতে নিয়ে তাকালো, কিন্তু আয়নায় তার নিজের প্রতিচ্ছবি খুবই অস্পষ্ট। ঠিক তখনই সে অনুভব করলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু একটা শব্দ যেন খুব দূর থেকে ভেসে আসছে। একটা নারী কণ্ঠ নিঃশব্দে ফিসফিস করে বলছে, দেবীর চতুর্থ দৃষ্টিতে তুমি বেছে নিয়েছ সত্যের পথ, কিন্তু তার মূল্য চুকাতে হবে। সবাই থেমে গেল, নিঃশব্দ এক মুহূর্ত। হঠাৎই জানালার ধারে একটা পাখা ভেঙে পড়ে গেল। বাতাসটা যেন এক লহমায় আরো ঠান্ডা হয়ে গেল। অনিমেষবাবু আস্তে করে বললেন, এটাই ছিল তৃতীয় সংকেত, ভয়ের মুখোমুখি হওয়া। এখন বাকি আছে চতুর্থ আর শেষ সংকেত, যেটা শুধুমাত্র একবারই প্রকাশ পায়, মায়ের চোখে, অষ্টমীর দিনে। সবার মুখে আতঙ্ক আর বিস্ময় মিলেমিশে এক অদ্ভুত অভিব্যক্তি। অর্ণব চাপা গলায় বলল, তাহলে দেবীর চোখে যা দেখা যাবে অষ্টমীতে, সেটাই আমাদের সামনে সত্যের চূড়ান্ত দরজা খুলবে? অনিমেষবাবু মৃদু হাসলেন, হ্যাঁ, আর সেটা শুধু তোমাদেরই দেখতে হবে। যারা এই তিনটি সংকেত খুঁজে পেয়েছে, বাকিটা এবার দেবীর চোখ বলে দেবে। সপ্তমীর বেলাগাছ তখন হাওয়ায় দুলছে, আর সেই পুরনো কুঠির যেন এক মুহূর্তে আবার নিস্তব্ধ। তবু হাওয়ার মধ্যে কেমন একটা কানাঘুষো যেন থেকে গেল। সন্ধ্যার পর রাজবাড়ি ফের একবার সাজিয়ে তোলা হলো। আলোর মালা, ধূপের ধোঁয়া, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে ছেয়ে গেল আঙিনা। পেছনের কুঠিরের ঘটনার পর কারোর মুখেই স্বাভাবিকতা নেই, কিন্তু বাইরে থেকে সেটা কিছুই বোঝা যাচ্ছিল না। বাকি লোকজনেরা আনন্দে বিভোর। পুজোর দ্বিতীয় দিন, চেনা ছন্দ, ঢাকের তালে গলা ছেড়ে ধুনুচি নাচ। অর্ণব, নীল, সৌমিক আর রিয়া একটু চুপচাপ। কুঠিরে তারা যেটা দেখেছে, সেটা শুধুই ভয় নয়, সেটা ছিল এক ধরনের অন্তর্দৃষ্টি, যেন কারো দ্বারা তারা নির্বাচিত হয়েছে। সে আয়নার মধ্যে প্রত্যেকে নিজের ভেতরের এক টুকরো অজানা সত্য দেখেছিল, যা কাউকেই বলা যায় না। অনিমেষবাবু তাদের সঙ্গে আলাদাভাবে কিছুক্ষণ বসে বলেছিলেন, এই সংকেতগুলোর উৎস শুধু রাজবাড়ির ইতিহাসে নয়, এগুলো সংরক্ষিত ছিল কয়েক প্রজন্ম ধরে পুরোহিত সম্প্রদায়ের কাছে। রাজপরিবারের কেউ কেউ জানতেন, কিন্তু বেশিরভাগই শুধু আংশিক গল্প জানতেন, কারণ পুরো সংকেতের ব্যাখ্যা একসাথে পাওয়া যায় না, যতক্ষণ না কেউ নিজে অভিজ্ঞতা না নেয়। নীল বলেছিল, এইসব কি রাজশক্তির সঙ্গে জড়িত কিছু, নাকি এটা শুধুই আধ্যাত্মিক? অনিমেষবাবু বলেছিলেন, শক্তি তো দুই দিকেই প্রবাহিত, মনের ভেতরের আর বাইরের। দেবীর এই চতুর্থ দৃষ্টি ছিল এক ধরনের বীক্ষণ শক্তি, যাকে সাধারণ চোখে দেখা যায় না। এই চোখ একদিনে জাগ্রত হয় অষ্টমী রাত্রে। সেই চোখে তখন
যা প্রতিফলিত হয় সেটা হয়তো ভবিষ্যৎ, অতীত অথবা তোমার নিজেরই সত্য। সৌমিক থেমে বলেছিলেন, তাহলে কি সেই প্রতীক চোখ আর 3 দিক, এটা কি শুধুই ইঙ্গিত ছিল, নাকি এটা একটা পথ নির্দেশ? দুটোই, অনিমেষবাবু বলেছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে সেই চোখে কে কি দেখবে সেটা আগাম বলা যায় না। রিয়া তখন বলেছিল, আর আমাদের এই দেখার প্রস্তুতি তৈরি হয়েছে 3 দিন ধরে, 3 সংকেতের মাধ্যমে। ঠিক তাই, তিনি বলেছিলেন 3টি সংকেত মানে তোমাদের বোধ খুলেছে 3 ধাপে। এখন 4র্থটি শুধু তোমরা বুঝবে যখন দেবীর চোখে সেটা ফুটে উঠবে। এই সব কথার ভেতরেও একটা চাপা অস্বস্তি ছিল সবার মনে, কারণ ওরা জানে না সেই চোখে যদি এমন কিছু দেখা যায় যা তারা মেনে নিতে পারবে না, যদি সত্যিটা এমন হয় যেটা ওদের সারা জীবন পাল্টে দেয়। রাত তখন অনেক হয়েছে। মণ্ডপের পেছনে একটা অন্ধকার কোণে বসেছিল অর্ণব আর নীল। ঝুপ করে হাওয়া উঠল, নারকেল পাতাগুলো ডানা ঝাপটার মতো আওয়াজ করতে লাগলো। নীল ধীরে ধীরে বলল, তুই কি আয়নায় কিছু দেখেছিলি? অর্ণব একবার চুপ করলো, তারপর ধীরে বলল, একটা মুখ, খুবই পরিচিত, কিন্তু অনেক পুরনো। মা কিন্তু এমনভাবে কাঁদছিলেন যেটা আমি কোনোদিন দেখিনি, যেন আমি তার কষ্টের কারণ। নীল বলল, আমিও কিছু দেখেছিলাম, একটা দরজা, আর তার ওপাশে দাঁড়িয়ে আছে একটা কালো অবয়ব, আমার মতোই দেখতে, কিন্তু চোখ দুটো পুরোটাই ফাঁকা। দুজনেই চুপ করে রইল। রাতটা যেন হঠাৎ ঠান্ডা আর ভারী হয়ে উঠল। এমন সময় পেছন থেকে রিয়া আর সৌমিক এসে দাঁড়ালো। তাদের চোখেও একই ধরনের প্রশ্ন, আমরা ঠিক পথে এগোচ্ছি তো? সৌমিক বলল, তুমি যদি নিজের ছায়াকেও ভয় পাও তাহলে সত্যের সামনে দাঁড়াতে পারবে না। আয়নায় দেখা জিনিসগুলো হয়তো আমাদের ভেতরের দ্বন্দ্ব, কিন্তু এটাই প্রস্তুতি। রিয়া আসতে বলল, আমাদের সামনে একটা পরীক্ষার মতো কিছু আসছে অষ্টমীতে, আর সেটা হয়তো শুধু আমাদের জন্যই দেখা যাবে। আমাদের মধ্যে যার হৃদয় প্রস্তুত সেই বুঝতে পারবে। ঠিক তখন মন্দিরের মূল ঘণ্টা বেজে উঠল, একটা নিখুঁত ধ্বনি। ভেতরের সমস্ত দ্বিধা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, ঢাকের আওয়াজ থেমেছে। রাজবাড়ির অন্দরমহলে তখন শেষবারের মতো দেবীর চোখে দেয়া হচ্ছে সিঁদুরের আঁচ, আর সেই আঁচের মাঝখানে যেন এক অজানা আগুনের রেখা ফুটে উঠছে ধীরে ধীরে। রাত 12:30। মণ্ডপের চারপাশে লোকজন কমে এসেছে। রাজবাড়ির মেঝেতে বসে কিছু মানুষ ধুনুচি নাচের পর ক্লান্ত হয়ে ঢুলে পড়েছে। ঢাকিরা ঢাকের বেল্ট খুলে পাশে রেখেছে, আর চারপাশে সেই উৎসবের আলোর মাঝেও যেন একটা অলিখিত নীরবতা ছায়া ফেলেছে। শাশ্বত আনন্দের ছায়ার নিচে হেঁটে বেড়াচ্ছে এক গভীর উদ্বেগ, অজানা সংকেতের প্রতীক্ষা। অর্ণব, রিয়া, সৌমিক আর নীল চারজন এবার একসাথে পা ফেলল মূল রাজবাড়ির উত্তর দিকের করিডোরে। এই দিকটা বহুদিন বন্ধ ছিল, কারণ এখানে একসময় মায়ের প্রাচীন মূর্তি রাখা হতো। পুরাতন সেই অংশে ঢুকতেই তারা দেখল এক অদ্ভুত ঘ্রাণ বাতাসে ভাসছে, যেন পুরনো তুলসী পাতা, জবা ফুল আর পুড়ে যাবার ধূপের মিলিত গন্ধ। কিছুটা এগোতেই ওরা পৌঁছলো একটা বদ্ধ কাঠের দরজার সামনে। এই দরজার গায়ে লোহা দিয়ে বাঁধানো, আর মাঝখানে খোদাই করা একটা ত্রিনয়ন চিহ্ন, যেটা দেখতে অবিকল আয়নাঘরে দেখা সেই প্রতীকটার মতো। রিয়া ধীরে বলল, এটা সেই দরজা যেটা আমার আয়নায় দেখছিলাম। অর্ণব একটু ধাক্কা দিতেই দরজাটা কট করে খুলে গেল। ভেতরে ছিল একটা গোল ঘর, একেবারে অন্ধকার। কেবল মেঝেতে বসানো কিছু তামার প্রদীপ, আর দেওয়ালের গায়ে ঝুলছে পুরনো কিছু চিত্র। ঘরের ঠিক কেন্দ্রে বসানো একটা কাঠের বাক্স। বাক্সটা দেখেই নীল থমকে গেল। এটা কি সেই বাক্স যার কথা অনিমেষবাবু বলেছিলেন?
দেবীর প্রাচীন চোখ যেখানে লুকোনো ছিল। অর্ণব হাত বাড়ালো, কিন্তু রিয়া তাকে থামালো। না, এক মুহূর্ত, কিছু একটা আছে এখানে, একটা শব্দ শুনতে পাচ্ছ? সবাই কান পাতল। নিঃশব্দ রাতে ঘরের মধ্যে থেকে যেন শোনা গেল ফিসফিস আওয়াজ। চতুর্থ চোখ, চতুর্থ চেতনা, তোমরা প্রস্তুত তো? চারজনের মুখে আতঙ্ক নয়, বরং বিস্ময় ফুটে উঠল। এমন শব্দ কারা করে? কেউ কি লুকিয়ে আছে? সৌমিক সাহস করে বলল, আমরা জানি না আমরা প্রস্তুত কিনা, কিন্তু আমরা জানতে চাই সেই চতুর্থ চোখে কি আছে। ঠিক সেই মুহূর্তে প্রদীপের আলো একসাথে উজ্জ্বল হয়ে উঠল। ঘরের মাঝখানে সেই বাক্সের উপর ভেসে উঠল এক অদৃশ্য চিত্র, একটা চোখ যার মনের মধ্যে ঘূর্ণায়মান তিনটি দিক, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, কিন্তু উত্তরের দিকটা ফাঁকা। আর সেই ফাঁকা দিকের উপর লেখা, উত্তরেই রহস্য, উত্তরেই মুক্তি। দেবীর চোখে সেটা ফুটবে অষ্টমীর রাতে, প্রস্তুত হও। চিত্রটা মিলিয়ে গেল মুহূর্তে। ঘরের তাপমাত্রা ঠান্ডা হয়ে এলো। কারো মুখে তখন আর কোনো কথা নেই, কারণ তারা বুঝে গেছে এই দেবী শুধু শক্তির প্রতীক নন, তিনি এক জীবন্ত সংকেত। আর সেই সংকেত অষ্টমীর রাতে প্রকাশ পাবে তাদের সবার সামনে। চারজন ধীরে ধীরে ফিরে এলো রাজবাড়ির প্রাঙ্গণে। উৎসব তখনও চলছিল, উলুধ্বনি আর শঙ্খের আওয়াজ বাতাসে ভাসছে, কিন্তু কারোর চোখে আর পুজোর আনন্দ নেই। তাদের চোখে এখন শুধুই অপেক্ষা, অপেক্ষা অষ্টমীর রাতে সেই চতুর্থ চোখের জেগে ওঠার। একটি চোখ, একটি দৃষ্টি, যার মধ্যে লুকিয়ে আছে 300 বছরের পুরনো এক গোপন সত্য। আপনারা শুনছিলেন হোক গল্পর অডিও সিরিজ দেবীর চোখে ছিল সংকেত। প্রথম পর্ব ষষ্ঠী। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী পর্বে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী রাত্রে রহস্য আরও ঘনীভূত হবে, আর খুলে যাবে অগ্নিমার্গের চূড়ান্ত সংকেত। আপনাদের পাশে থাকাই আমাদের প্রেরণা। সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। শোনো গল্প হারিয়ে যাওয়া শব্দে। শুভ সপ্তমীর আগাম শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। হোক গল্প।